হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকে সকালবেলা থেকে কোনো ব্লগ ভিডিও করিনি। আজকে একটু নতুন ধরনের অন্যরকম ভিডিও করব বলে আজকে সকালবেলা থেকে আর আসিনি ক্যামেরাতে। রোজ রোজ একরকম ভিডিও দেখতে যেরকম তোমাদের বোর হয়, আমারও খারাপ লাগে যে রোজ রোজ একই রকম দেখাবো। একটু অন্যরকম করা যাক, একটু নতুন নতুন করা যাক। তো আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকে। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম Q&A ভিডিও, ঠিক আছে? মানে তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, আমি আসলে তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো আমার এই মানে সামান্য সাবস্ক্রাইবে যে এরকম এত সাপোর্ট পাবো আমি বুঝতে পারিনি। তো তোমরা আর একটু সাপোর্ট করো, বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দাও। তো চলে যাই, আমি আর বেশিক্ষণ মানে ইয়ে করবো না, ভিডিওটা বেশি বড় করব না, আমি সোজা চলে যাই প্রশ্ন উত্তর ইয়েতে। আমি তার আগে বলি, আমি অনেকের মানে অনেক বড় বড় ইউটিউবার তাদেরকে দেখেছি, ফলো করেছি। মানে আগে করতাম আর কি, ফলো করতাম, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আমি সবাইকে দেখেছি যে সবাই ভিডিওতে স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ, মানে যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা স্ক্রিনে উঠিয়ে দেয়। এখন সত্যি কথা বলতে আমি না মানে অতটা মানে এডিট সম্পর্কে জানি না। এটা তো নিশ্চয়ই এডিট করেই পাঠায়, মানে স্ক্রিনশট করে এডিট করে। তো আমি না সত্যি কথা বলতে অতটা এডিট করতে পারি না, ওই একটু একটু যা পারি তাই তোমাদের সামনে তুলে ধরি। তো ওই জন্য আমি সমস্ত প্রশ্নগুলো একটা কাগজে দেখো লিখে নিয়ে এসেছি। কাগজ বোঝা যাচ্ছে না হয়তো, পেপারটা এই যে পুরোটা আমি লিখে নিয়ে এসেছি। তো আর এই যে পেন নিয়েও বসে পড়েছি। আমার কাছে একই প্রশ্নই অনেকবারই ছিল, ওই জন্য আমি তার থেকে 12টা প্রশ্ন তুলে নিয়েছি। তো এক একটা করে উত্তর দেবো আর একটা করে টিক মার্ক দেবো। তো আর নাম আমি মানে লিখিনি, কারণ ওই তো বললাম একই রকম প্রশ্ন অনেকে করেছে, তো কজনের নাম করব? একজনের নাম করলে আরেকজনের মানে রাগ হবে। তো আমি ওখানে কাউকে নাম করছি না, যাদের প্রশ্নের উত্তর দিচ্ছি তারা তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারবে যে কার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তো চলো চলে যাই মেন ভিডিওয়। তার আগে বলি, সৌজন্য এখন ঘুমাচ্ছে, তো এই জন্য আমি ফ্লোরে বসে পড়েছি। নইলে আমি যদি খাটে বসে ভিডিওটা করি, এমনিতেই লাইটে ওর একটু মানে জাগা জাগা ভাব দেখলাম, আর খাটে বসে যদি আমি ভিডিও করি, কথা বলি, ও পুরোটা জেগে যাবে। আর ও জেগে গেলে আমি ভিডিওটা মানে ঠিক মতন কন্টিনিউ করতে পারবো না। তো আমি আর বেশিক্ষণ বেশি বড় করব না ভিডিওটা, ছোটোর মধ্যে মানে করছি। তো চলে যাই সোজা আমি প্রশ্ন উত্তরের ইয়েতে। তো প্রথমে আমার একজন প্রশ্ন করেছে, 1 নাম্বার টিকতেই আমি, তুমি ভিডিও কিসে করো? আমি ভিডিও আমার যেই অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনেই করি। আর প্রথম দিকটা আমি এরকম হাতে করেই ভিডিও করতাম। প্রথম মানে একদম চ্যানেলের প্রথম দিকে আমি এরকম হাতে করে ভিডিও করতাম, কিন্তু তাতে কি হতো, বেশিক্ষণ কথা বলতে পারতাম না, মানে হাত ব্যথা করতো। আর চ্যানেলটা আমার তো শুরু হয়েছে প্রেগনেন্সির সময়, তো তখন একটু টায়ার্ড ফিলও হতো। তো তারপরে আমি কি করি, ভুল হয়ে গেছে, ফ্লিপকার্ট থেকে আমি এই একটা ট্রাইপড কিনি, ঠিক আছে? দেখো, এটা সেলফিও তোলা যায় আর ভিডিও করা যায়। তো এই একটা ট্রাইপড আমি কিনি, এই যে এইভাবে ফোনটা রাখতে হয়। কিন্তু এই ট্রাইপডটা মানে এই জায়গাটা, এই যে যেখানে ফোন রাখার একটা ইয়ে আছে, এই একটা জায়গার থেকে মানে এই যে একটা স্টিকার লাগানো থাকে, মানে
ওটারে কি বলে, ফোম জাতীয় স্টিকার, যাতে ফোনের আঘাতটা না লাগে, সেই স্টিকার একটা উঠে গেছে এই সাইডটা। তো তাতে কি হয়, আর এই জায়গাটায় যেই ইয়েটা আছে এটা না লুজ হয়ে গেছে। তো তাতে কি হয়, ফোনটা মানে যখনই আমি এখানে লাগাই মানে স্প্রিং দিয়ে লাফিয়ে আসে, ফোনটা এখানে থাকে না। আর যখনই আমি ফোনটা এভাবে দিই এইরকম কাত হয়ে যায়। হ্যাঁ, তাতে ভিডিও করতে আমার খুব অসুবিধাই হতো। তো যখন এরকম হয়ে গেল, তখন আবার সেই হাতে করেই ভিডিও করা শুরু করি। তো তারপরে জিৎ বাড়ি আসাতে ওকে বললাম যে আমার এরকম একটা সেলফি স্টিক আরেকবার কিনে দাও, এটা নষ্ট হয়ে গেছে। তো আরেকটা সেলফি স্টিক আমাকে কিনে দিয়েছে, সেখানেই আমি মোবাইলটা স্ট্যান্ড করে তোমাদের সাথে কথা বলছি। তো আমার নেক্সট কোশ্চেন হলো, তোমার বাড়ি কোথায়? আমার তো বাড়ি দুটো, একটা আমার বাপের বাড়ি, একটা আমার শ্বশুর বাড়ি। মানে আমার নিজের কোনো বাড়ি নেই, ঠিক আছে? একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। তো আমার বাপের বাড়ি হলো হৃদয়পুর, বারাসাত হৃদয়পুর, আর আমার শ্বশুর বাড়ি হলো ব্যারাকপুর। তোমার বেবির বয়স কত? সৌজন্যর বয়স এখন চলছে 11 মাস। সামনের মাসে ওর ফার্স্ট বার্থডে, তো ওর এখন 11 মাস চলছে। তোমার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড কলকাতার বাইরে থাকে, ও একটা মানে ইন্ডাস্ট্রির একটা শেফ। আচ্ছা, তুমি আগে কি কাজ করতে? আচ্ছা, আমি আগে প্রথম আমি আগে পার্লারে মানে বিউটি পার্লারে কাজ শিখে আমি বারাসাতের মধ্যেই বিভিন্ন পার্লারে কাজ করেছি। এবার তোমরা কোশ্চেন করতে পারো বিভিন্ন পার্লার কেন? আমি কোনো পার্লারে 1 বছরে 1 থেকে 1.5 বছর এর বেশি আমি থাকিনি। তার একটাই রিজন ছিল, যেহেতু আমি যেখান থেকে কোর্স করেছি আমি মানে এই পার্লারের যারা তোমরা জানো তারা ভালো জানবে, 2 রকম থাকে, একটা হলো হাতে কলমে আর একটা হলো থিওরি। তো মানে লেখাপড়ায় যেটা সেটা আমি করেছি, কিন্তু হাতে কলমে আমার খুব কম করা হয়েছে। তার কারণে কি হচ্ছে, মানে আমি পার্লারে ওই 1 থেকে 1.5 বছরের বেশি আমি থাকিনি। তার একটাই রিজন যে আমি যত মানে ঘুরে ঘুরে কাজ করব তত আমার এক্সপিরিয়েন্স বাড়বে। তো সেই কারণেই আমি বারাসাতেই প্রায় 4-5টা পার্লারে কাজ করতাম। তারপরে একদিন হঠাৎ হৃদয়পুর আমাদের স্টেশনেই একটা মার্কেট আছে, মার্কেটেই একটা রেডি পার্লারের সন্ধান আমি পাই, যেখানে সব কিছুই রেডি, মানে চেয়ার থেকে শুরু করে ক্রিম ট্রিম সব কিছু। মানে আমি যদি আজকে পার্লারটা রেন্ট নিই তো আমি কালকেই পার্লারটা ওপেন করতে পারবো, এইরকম একটা সিচুয়েশানে আমি পার্লারটা রেন্ট নিই, মানে একটা সন্ধান পেয়েছিলাম রেন্ট নিই। তো সেটাই চালাতাম 2022 সালের প্রথম পর্যন্ত, মানে মে 2022-এর মে পর্যন্ত আমার নিজের একটা পার্লার ছিল। তারপর 22-এর পর আমি ওইটা শিফট করে বারাসাতে নিয়ে আসি, ঠিক আছে? তো বারাসাতে নিয়ে আসার পরে যেহেতু আমি প্রথমে রেডি পার্লার পেয়েছিলাম, তো ওইগুলো কিছু আমি আনতে পারিনি, আমার নতুন করে আবার সেট আপ করতে হয়, চেয়ার টেয়ার কেনা, তারপর পার্লার যা যা লাগে আর কি একটা পার্লার ওপেন করতে সবই কেনা, তাতে মানে আমার অনেকটাই টাইম লেগে যায়, প্রায় 6-7 মাস মতন টাইম লেগে যায়। তো তারপরে বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরেও আমি প্রায় 1.5 মাস মতন আমি, ওইটাও আমার রেন্টে নেওয়া ছিল, বারাসাতে আমি নিয়েছিলাম যেটা, তো 1.5 মাস পর্যন্ত আমি পার্লারটা চালাই। তো তারপরেই আমি কনসেপ্ট করে ফেলি, আর ডাক্তারের সাথে পরামর্শ করি। ডাক্তার বললেন যে এই অবস্থায় মানে রাস্তাটা তো মানে ভালো না, একটু জার্কিং হবেই। তো তখন ডাক্তার বললেন যে এই অবস্থায় জার্কিং না করা ভালো, এখন বাকিটা তোমার ব্যাপার, তুমি সেটা কি করবে তুমি বুঝে নিও, তবে জার্কিং না করা ভালো। তো সেটাতে আমার ফ্যামিলির থেকে ডিসিশান নিল, ফ্যামিলি বলতে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড, ওরা ডিসিশান নিল যে তাহলে ওটা এখন স্টপ থাকুক পার্লারটা, বেবি হোক,
তারপরে দেখা যাবে। তো তখন আমি পার্লারের সমস্ত যা কিনেছিলাম চেয়ার টিয়ার সেগুলো আমি সেল করে দিই এবং পার্লারটা আমি ছেড়ে দিই। তো তারপর থেকেই বাড়িতে বসা ছিলাম। তো এই আমি আগে পার্লারে কাজ করতাম, পার্লার ছিল, পার্লারের ওনার ছিলাম, আর এখন আমি হাউস ওয়াইফ। কেন ওয়াইটিতে এসেছো? এটা পরপর প্রশ্ন হয়ে যাচ্ছে। কেন ওয়াইটিতে এসেছি এর মানে আমি এতক্ষণ যে গল্পটা করলাম এর পরের গল্প হলো কেন ওয়াইটিতে আসলাম। ওয়াইটিতে আসলাম এই কারণেই যে যেহেতু আমি এক সময় কাজের মধ্যে ছিলাম, তো হঠাৎ করে হাউস ওয়াইফ হয়ে যাওয়াটা আমার জন্য একটু মানে কি বলবো অসুবিধাই হচ্ছিল। মানে টাইম কাটছিল না, ভালো লাগছিল না কোনো কিছু, মানে কেমন যেন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, আমি ফিল করছিলাম। তো আর তার মধ্যে প্রেগন্যান্সি তো ছিল, আর এই টাইমটায় প্রতিটা মেয়ে চায় তার হাজব্যান্ড তার পাশে থাকুক, কিন্তু এই টাইমটায় জিতকে আমি আমার পাশে পাইনি, ও কর্মসূত্রে বাইরেই ছিল, তো সেটা আমাকে মেনে নিতেই হয়েছিল। তো সেক্ষেত্রে আর কি করব, তো ওই ইউটিউব দেখতাম, ফেসবুক দেখতাম, কিন্তু এভাবে কি আর কতক্ষণ আর ভালো লাগে। তো তারপর কি হয়, আমার যখন 5 মাসের প্রেগন্যান্সি, তখন মনে হলো যে না একটা ইউটিউব চ্যানেল খুলি, দেখি কি হয়। অন্তত এই যে ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি, মানে আমার টাইম কাটছে না, সেটা থেকে তো আমি মুক্তি পাবো। দেখা যাক চালাতে পারি কি না, দেখা যাক আমার ভিউয়ার্স বন্ধুরা আমাকে পছন্দ করে কি না, দেখা যাক আমার ভিউয়ার্স বন্ধুরা আমাকে সাপোর্ট করে কি না। তো সেভাবেই ইউটিউব চ্যানেলটা খোলা। কে কে সাপোর্ট করে? দেখো ইউটিউব চ্যানেলটা খুলেছি, তার পিছনে সব থেকে বড় অবদান আমার মামুনির, মানে আমার মায়ের। কারণ আমার মামুনি সবসময় কিছু ব্লগ চ্যানেল ফলো করে, মানে তাদের ব্লগগুলো দেখে, ভালো লাগে। তো আমাকে বিয়ের অনেক আগের থেকেই বলতো তুই একটা ইউটিউব চ্যানেল খোল, একটা ব্লগ চ্যানেল খোল, অনেক আগের থেকে। তো তখন আমি অতটা মানে কান দেইনি, অতটা সিরিয়াসলি নেইনি ব্যাপারটা, সত্যি কথা বলতে। তো তারপর যখন মানে এই প্রেগন্যান্সি, হাউস ওয়াইফ, তো এই ব্যাপারগুলো চলে আসলো, তখন আমি 5 মাসে আমার তখন প্রেগন্যান্সি চলছে। তো সেই টাইমটা আমি হৃদয়পুরে গেছিলাম, আমার তখন 5 মাস চলছে, তো আমি গেছিলাম, কিছু রিচুয়াল থাকে বাড়ি, মানে 5 মাসের বাপের বাড়ির, তো সেই জন্যই গেছিলাম। তো তখন মামুনি বলল যে তুই একটা খোল না ইউটিউব চ্যানেল, দেখ কি হয়, পারিস কিনা। তো আমিও ভেবে দেখলাম সত্যি তো, দেখি পারি কিনা। তো আমার যখন ঠিক 5 মাস আমার প্রেগন্যান্সি, তখনই আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, ওই হৃদয়পুরে আমাদের বাড়িতে বসেই চ্যানেলটা আমি খুলেছি। তো তখনও আমি কিভাবে এডিট করতে হয় আমি জানতাম না। তো ইউটিউব আমাকে অনেক হেল্প করেছে। ইউটিউবে অনেক মানে যেখানে আমি আটকে যেতাম, ইউটিউবে আমি দেখে দেখে সেখানেই এখনো পর্যন্ত আমি যেখানে আটকে যাই, আমি ইউটিউব দেখে দেখে সেটা মানে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো সব থেকে বড় অবদান আমার মামুনির। এই তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন, আমি বড়, আর আমার বোনকে তোমরা আমার ব্লগ ভিডিওয়ে দেখেছো অনেকবারই। তো আমার ছোট বোন আর আমি বড়। সবসময় নাইটি পরে কেন ভিডিও করো? দেখো ইউটিউব চ্যানেল যেটা আমি চালাচ্ছি এটা হলো ডেইলি ব্লগ চ্যানেল, মানে আমি দিনে কি কি করছি না করছি সেটাই তো বলে। তো দিনে তো মানে বাড়ির কাজ করো বা সৌজন্যকে সামলানো, এইগুলো তো আর মানে
শাড়ি পরে করা যেতেই পারে, যাবে না আমি বলছি না, যেতেই পারে, কিন্তু কি হয় যাদের শাড়ি পরা অভ্যাস আছে তারা পারে। আমার আসলে শাড়ি পরা অভ্যাস নেই। বিয়ের আগে আমি সবসময় ওয়েস্টার্নটাই বেশি পরতাম, ঠিক আছে, ইন্ডিয়ানটা খুব কম পরেছি। এই শাড়ি পরেছি, অকেশনালি শাড়ি পরেছি, বা কোথাও ঘুরতে যাচ্ছি শাড়ি পরেছি, পুজোর সময় শাড়ি পরেছি, অকেশনালি পরা আর কি। আর চুড়িদারও আমি কখনো পরিনি। আমি পরতাম কুর্তি, তার সাথে লেগিংস, আর তাছাড়া এমনি ওয়েস্টার্ন জিন্স টপ, জিন্স শার্ট, এগুলোই। তো শাড়িতে আমি মানে কমফর্ট ফিল করি, কিন্তু সেটা সব সময়ের জন্য না। আর দিনে মানে বাড়িতে যেভাবে থাকবো সেভাবেই তো তোমাদের সামনে আসবো, নইলে মানে কি আমি ডেইলি ব্লগ চ্যানেল করছি? সবসময় সেজে গুজে মেকআপ নিয়ে যদি আমি বাড়ির কাজ করি, আচ্ছা তোমরাই বলো না, তোমরা কি বাড়িতে যখন থাকো তোমরা মেকআপ নিয়ে থাকো কি? থাকো না তো। তো বাড়িতে যারা থাকে তারা চায় সবসময় কমফোর্ট জোন, যে এভাবে আমি কমফোর্ট। যখন আমি বাইরে যাব তখন আমি একটা অন্যরকম গেট আপে থাকবো, এটাই তো ন্যাচারাল, তাই না? তো এটাই, আমি বাড়িতে যেভাবে থাকি আমি সেভাবেই তোমাদের সামনে ভিডিও করি। আর শর্টসের কথা যদি বলো সেটাও তাই, বাড়িতে যেভাবে থাকি বাড়িতে যেভাবে করি। হ্যাঁ, মাঝে সাঝে একটু লিপস্টিক দিই, এই যেমন এখন দিয়েছি। এই টিপ অনেক সময় থাকে না, অনেক সময় থাকে। এই লিপস্টিকটা এখন দিলাম এই কারণে, যেহেতু একটু অন্যরকম মানে ভিডিও হচ্ছে, একটু অন্যরকমভাবে তোমাদের সাথে কথা বলছি, সেই কারণে লিপস্টিকটা দেওয়া, এছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে? তো মানে বাড়িতে যখন আমি থাকছি, ইউটিউব চ্যানেলটা যখন আমি বাড়ির থেকেই চালাচ্ছি, হ্যাঁ তোমরা তো আমার পরিবার, তো পরিবারে কেউ কি মানে মেকআপ নিয়ে থাকে? সবাই তো কমফোর্ট জোনের মধ্যেই থাকতে চায়, কমফোর্টভাবে থাকতে চায়, তাই না? তো চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। সবসময় তো কেন করো? এই কোশ্চেনটা আমার একটা ভিউয়ার্স করেছিল, আগে উত্তর দিয়েছিলাম, আবার করেছে, আবার উত্তর দিই। সেটা হলো, দেখো এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো করা। মানে এই যে তোমাদের সামনে কথা বলছি, এই স্নান করালাম ছেলেকে, তো ঠিক আছে ফিরে আসছি, এই আমি স্নান করলাম, তো ঠিক আছে ফিরে আসছি আবার, তারপর এই এখন লাঞ্চ করে উঠলাম, এখন ডিনার সেরে উঠলাম, তো ঠিক আছে আবার আসছি চা খেয়ে, মানে চা খাওয়ার সময়। এই যে এই মাঝখানে যে তো ব্যাপারটা না, এটা আমার আসলে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? মানে কখন যে আমি তো বলছি কখন বলছি না সেটা ঠিক আমার মানে ওই যে হয় না অনেক সময় অনেকের মুদ্রা দোষ থাকে, তো এটা আমার একটা মুদ্রা দোষ, যে তো মানে অন্য কিছু যদি আমি করতে যাই তো ওটা আমার মাথায় থাকে যে আমি তো বলবো না, ঠিক আছে? তখন আমি আবার কথা খুঁজে পাই না। হ্যাঁ, আবার যখনই তো বলে ফেলি তখনই আবার হঠাৎ করে মনে পড়ে ইচ্ছা আমি তো বলে ফেললাম। তো এটাই, মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। ছেলের নাম কি? আচ্ছা, ওর নাম সৌজন্য রায়চৌধুরী আভাস। আভাসটা ওর সার্টিফিকেটের নাম, আর সৌজন্যটা ওর টাকা। তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? আমাদের বিয়েটা একটু অন্যরকম গল্প আছে, আমাদের বিয়ের একটা অন্যরকম গল্প আছে। গল্পটা হলো আমি আমার পার্লারে বসেই, মানে হৃদয়পুরে আমার যে পার্লার ছিল সেই পার্লারে বসে কিছু ফটো তুলেছিলাম। আমার বোন স্থানীয় খুব কাছের একজন মানুষ, সুমি, ওর নিজের ফোন থেকে আমাকে তুলে দিয়েছিল ফটো। তখন আমি ইনস্টাগ্রামে খুব রিলস বানাতাম, ঠিক আছে, এখনও বানাই। তো তখন ইনস্টাগ্রামে খুব রিলস বানাতাম, তো তখন আমি ইনস্টাগ্রামে খুব রিলস বানাতাম। তো সেই কারণেই একদিন একটু শাড়ি টাড়ি পরেছিলাম,
তো তখন সুমি আমাকে বললো, দিদি তোমাকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, কটা ফটো তুলে দাও। তো ও আমাকে কটা ফটো তুলে দিয়েছিল, তো সেই ফটোগুলো আমি ফেসবুকে আপলোড করেছি। তো জিৎ তখন ফেসবুক চালাতো, এখন অবশ্য ফেসবুক চালায় না। তো ওই ফটোগুলো দেখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর ও ডাইরেক্ট আমাকে একটা মেসেজ করে, যেটা হলো যে আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি থাকি কলকাতার বাইরে, ইন্ডিয়ার বাইরে, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। আপনাকে কিন্তু আমার বাড়িতে আমার বাবা মার সঙ্গে থাকতে হবে, যদি আপনি রাজি থাকেন। তো সেই ভিডিওটা, সেই মেসেজটা আমি দেখি প্রায় 1 সপ্তাহ পর, ঠিক আছে। তো ওই 1 সপ্তাহ পর মেসেজ দেখার পরে আমি রিপ্লাই করি, হাই হ্যালো এরকম। তো এই করতে করতে ওর সাথে আমার ওর সেম কথাই আমাকে বলে যে আপনি, আমি প্রথমে না করে দিই। তো আমি ভাবলাম যে বিয়ে করবো, হাজব্যান্ড থাকবে না, বাইরে থাকবে বিদেশে পড়ে, তো আমি এখানে একা একা থাকবো, সেটা কীভাবে হয়। তো আমি প্রথমে সেটা না করে দিয়েছিলাম। তারপরে কথা বলতে বলতে একসময় ভালো লাগে, তো ভালো লাগার পরে আমি আবার হ্যাঁ করি। তখন তারপরে আশাদির বাড়িতে জানানোর পর আমি আমার মামনিকেই প্রথমে বলেছিলাম, আমার মনে আছে। আর ওর বাড়িতে ওর বাবা মার সাথে বলে। তো তারপর ওর বাবা মা একসময় আমাকে দেখতে আসে আমাদের বাড়িতে, আমাকে দেখে তাদের পছন্দ হয়ে যায়। তো দেন তারপরে ও আসে অগস্টের 2 তারিখ 2023 সালে। 3 তারিখটা মানে ওর কাজে ব্যস্ত ছিল, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। 4 তারিখ আমাদের বিয়ে। আর ঠিক ছাতনাতলায় যখন আমরা শুভদৃষ্টি করছি, তখন আমরা দুজনকে প্রথম দেখলাম। তার আগে প্রায় 4-5 মাস আমরা ফোনেই শুধু কথা বলেছি, যেহেতু ও ছিল বিদেশে, তো ফোনেই কথা বলেছি। আমি চেয়েছিলাম বিয়ের আগের দিন হলেও ওর সাথে একটু মানে সরাসরি দেখা করতে, কিন্তু কেউই টাইম করে আমরা উঠতে পারিনি, না আমি উঠতে পেরেছি না ও উঠতে পেরেছে। তো এইটাই আমাদের স্মরণীয় মানে মুহূর্ত, যে আমরা এটা প্রেমও করেছি, মানে লাভ কাম অ্যারেঞ্জ আমাদের বিয়েটা। প্রথমে আমাদের প্রেম হয়েছে, তারপরে বাবা মা জেনেছে, বাবা মা সম্বন্ধ করেছে। তো লাভ কাম অ্যারেঞ্জ, তো প্রেম করলাম, অ্যারেঞ্জ ম্যারেজও করলাম, কিন্তু কেউ কাউকে দেখলাম না। শুভ দৃষ্টির সময় দুজনকে দেখলাম, মানে এটা কেমন হয়েছে আমাদের ওই সেই আগে ঠাকুমা দাদুদের আমলের মতো, যে বিয়েতে শুভ দৃষ্টির সময় মেয়ে ছেলেকে দেখছে বা ছেলে মেয়েকে দেখছে, ঠিক সেই রকম একটা পরিস্থিতি এই 2023 সালে মানে এসে আমাদের জীবনে হলো। আমি জানি না আর কার জীবনে কি হয়েছে, তো আমার জীবনে তো এটাই হয়েছে। চলে যাই নেক্সট কোয়েশ্চেন, দাদা সাপোর্ট করে কিনা। আচ্ছা, জিৎ কোনোভাবেই মানে ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনে হোক আমাকে সাপোর্ট করে না। তোমরা ভিডিওটা যেগুলো দেখো ওর সাথে আমি মানে একরকম জোর করে ওকে ভিডিওতে নিয়ে আসি, কিন্তু আমি যে ভিডিও করি, আমি যে শর্টস করি, ও কখনো আমাকে বাধাও দেয়। তো এটাকে আমি কি বলবো, সাপোর্ট করা বলবো না সাপোর্ট করা না বলবো আমি ঠিক জানি না, তোমরা এটা বিচার করে দিও। তবে হ্যাঁ, অনেকেরই দেখেছি যে ওয়াইফ ভিডিও করছে, হাজব্যান্ড এডিট করে দিচ্ছে, বা ওয়াইফ ভিডিও করছে, হাজব্যান্ড ক্যামেরা ধরে দিচ্ছে, অনেক দেখেছি আমি। কিন্তু আমার ক্ষেত্রে সেটা কোনোটাই হয় না, আমাকেই ভিডিও করতে হয়, আমাকে এডিট করতে হয়। আমি খুব একটা এডিটে পারদর্শী নই, তো যেটুকু পারি সেটুকুই করি, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি, এই। তো কখনো আমাকে মানে বাধা দেয়নি ভিডিও করতে বা শর্টস করতে, কিন্তু কখনো আবার এসে আমাকে সাপোর্টও করে। তো এটা তোমরাই মানে এটার নাম দিও, আমি
জানি না এটার নাম কি। দাদা কোথায় থাকে। ও তার আগে একটা বলি, সাপোর্টের কথায় যখন আসলো তো আমি এটা না বললেই নয়। ও তো করেই না সাপোর্ট, এটার নাম তোমরাই দিও, আমি বললাম, কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু আমার যেই মানে বোন স্থানীয় যে সুমির কথা বললাম, ও আমাকে মানে খুব সাপোর্ট করে, খুব, ঠিক আছে। মানে কিভাবে আমি এডিট করব, কিভাবে আমি ভিডিও করব, কিভাবে কোন পজিশনে আমি দাঁড়িয়ে শর্টস করব, এইগুলো কি থাম্বনেল দেব, এমনকি কি থাম্বনেল দেব, কি টাইটেল দেব, সব A to Z যদি সাপোর্ট কেউ করে ওই একজন সুমি, ঠিক আছে। সুমি আমার মানে আমি যেটুকু পারি না, যেগুলো পারি না, আমি তো ইউটিউব দেখি, তোমাদের প্রথমেই বললাম, তারপরেও যেটুকু আমার মানে বুঝি না আমি ফোন করি, সুমি এটা কী রে, এটা কি কেন হচ্ছে, এটা কিভাবে কি করব, ওটা কিভাবে করব, এটা কেন হলো। হ্যাঁ, সুমি অল টাইম আমাকে সাপোর্ট করে যায়, ঠিক আছে। আমি আজকে যেই পর্যন্ত এসেছি তোমাদের সামনে, তার 100 ভাগের মধ্যে 80 ভাগ সুমি, 80 ভাগ সুমি, আর বাকি 20 ভাগ আমি। গেল। এবার আসি নেক্সট এবং শেষ কোশ্চেন, দাদা কোথায় থাকে। দাদা থাকে বিদেশে, ইন্ডিয়ার বাইরে। ও এখন এসছে ছুটিতে, ও বিদেশে জব করে, এই আর বিদেশ বলতে কোথায়, দুবাই, আবুধাবিতে থাকে। তো ও এখন এসছে এখানে, দুর্গাপুজোর সময় এসেছিল ছুটি নিয়ে। যেহেতু আমাদের বিয়ের 1.5 মাস পর, 1.5 মাস পর ও মানে 1.5 মাসের ছুটি নিয়ে এসেছিল। 1.5 মাস পরে ও চলে যায় আবুধাবিতে। তার 15 দিন, ওই 1.5 মাসের 15 দিন ও চলে যায় একটা ট্রেনিংয়ে, ঠিক আছে, কক্সবাজার যেত ট্রেনিংয়ে। তো বিয়ের পরে বেশি টাইম আমাকে ও দিতে পারেনি, ওই যেটুকু মানে পেরেছে আর কি, 1.5 মাসের মধ্যে ওই যেটুকু আর কি, খুব বেশি টাইম আমরা একসাথে থাকিনি। তো এই কারণে ও এবার একটু বেশি ছুটি নিয়ে এসেছে, যাতে আমরা দুজন একটু একসাথে বেশি সময় থাকতে পারি। আর এর মধ্যে আমাদের সৌজন্য চলে এসেছে, তো ও একটু মানে ছেলের সাথে বেশি টাইম কাটাতে চায়। আমার ছেলেও তার বাবাকে একটু বেশি টাইম পায়, কাছে পেতে চায় আর কি, পায়। তো সেই কারণেই একটু ও বেশি টাইম নিয়ে ছুটি নিয়ে এসছে। ও পুজোতে এসছিল, তো পুজো ছিল অক্টোবরে, আর এখন হলো মার্চ, হ্যাঁ মার্চ মাস, তো একটু বেশি টাইম নিয়ে এসছে। এখনও বেশ কিছুদিন আমরা একসাথে থাকছি 3 জন, তারপরে ও আবার ওর কর্মস্থলে ফিরে যাবে। তো ভিডিওটা সম্ভবত অনেকটাই বড় হয়ে গেল, তো আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমরা এরকম উৎসাহ দিলে আমি আরও এরকম Q&A ভিডিও করতে পারবো, ঠিক আছে। তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করছো, তোমরা আমাকে সাপোর্ট করছো, তাই কিন্তু আমি এখানে। তো আরেকটু সাপোর্ট করো, আরেকটু সাবস্ক্রাইব করো, আরেকটু ভালোবাসো আমাকে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা।